হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আমি আবারও উপস্থিত হয়ে গেলাম প্রশ্ন বিচিত্রা 2026 রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা আমরা বাংলা সেটগুলোর উত্তর সমাধান করছি। আমরা চলে এলাম পেজ নাম্বার 9, মডেল 1। ইতিপূর্বে আমি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে প্রশ্ন নমুনা সেটা আমি আগের ভিডিওতে করে দিয়েছি, বড় প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি। আজকে আমি প্রথম মডেল প্রশ্নমান যে বাগনান হাই স্কুল সেখান থেকে করব, তাই সময় নষ্ট করে চলে এলাম মূল বিষয়। প্রথম প্রশ্ন, ইলিয়াস বসবাস করত কোথায়? প্রত্যেকে জানো, অপশন গ উফা প্রদেশে। স্রোতের বিদ্রুপ শোনা যায়, ঘ দাঁড়ের নিক্ষেপে। ঘয়ের অপশন হবে। চলে যাচ্ছি আমরা, চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিলেন কে? বীর হনুমান। প্রত্যেকেই দেখতে পাচ্ছ, অপশান খ। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, শকুন্তলার আংটি পড়ে গেছিল কোথায়? অপশান গ, প্রত্যেকেই পড়েছ, শচী তীর্থে। চলে যাব আমরা 1-5, যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি, কার দামের কথা বলা হয়েছে? সেই মমতা। প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি না 13ই জানুয়ারি? এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। 12 জানুয়ারি না 13ই জানুয়ারি? নিশ্চিত 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি হবে না। অপশন গ এবং ঘ, এই দুটো অপশন দিলাম। কোন এই দুটো অপশনের মধ্যে কোন উত্তরটি হবে তোমরা আমাকে জানাবে। 1-7, শ্লোক 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 কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? এটি হচ্ছে মধ্য স্বরাগম, অপশন গ। চলে যাব আমরা, কোনো বর্গের আমরা জানি যে 5টা বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। প্রত্যেকটা বর্গে দেবে 5টা করে কি আছে, বর্ণ আছে। যেমন হচ্ছে ক বর্গে দেখো ক, খ, গ, ঘ, উয়া। চ বর্গে চ, ছ বর্গে জ, ছ, ইয়। ট বর্গে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, সব 5টা করে আছে। এবার বলছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে কি বলা হয়? দ্বিতীয়, যেমন হচ্ছে ক বর্গে দেখো দ্বিতীয় বর্ণ কি? ক, খ, খ দ্বিতীয় বর্ণ। আর চতুর্থ তাহলে ক, খ, গ, ঘ। তাহলে খ, ঘ এগুলো কি বলা হয়? মহাপ্রাণ বর্ণ। এখানে শ্বাস বায়ুর বেশি প্রয়োজন হয় বলে মহাপ্রাণ বর্ণ হয়। আচ্ছা, চলে যাচ্ছি এবার 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল? উত্তরটা বলে দিই, বিপদের চরম আশঙ্কায় প্রজারা বজ্র নিবারক ঋষি জৈমিনীর নাম স্মরণ করেছিল। ততই বিরামহীন এই দাঁড় টানা। এখানে দাঁড় টানা কেন বিরামহীন? না, নৌকাকে কাছে মুক্ত করে এগিয়ে নেওয়ার জন্য কথক বিরামহীন দাঁড় টানেন। তা উনি পারতেন। উনি বলতে এখানে সেই দাম গল্পে না, হ্যাঁ দাম গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে, যে মাস্টারমশাই কী করতেন না, ছাত্র কাঁদলে পুকুরে ফেলে দেবার ভয় দেখাতেন, সেই পাড়ার কথাই বলা হয়েছে এখানে। দ্বিতীয় রক্ষী জেলেকে শাস্তি দেবার কি কথা শুনেছিল? শাস্তিটি কীরূপ ছিল? না, দ্বিতীয় রক্ষী ধীবরকে বলেছিল যে কুকুর ও শিয়াল দিয়ে খাওয়ানো হবে বলে দ্বিতীয় রক্ষী তাকে ভয় দেখেছিল। চলে যাচ্ছি আমরা এবার 2-5 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি ছিল? প্রত্যেকেই জানো, বিষয় সম্পত্তি বলতে তার প্রথমে 7টি ঘটকী ছিল, 2টি গরু ছিল এবং 20টি ভেড়া ছিল। আচ্ছা, 2-6 নম্বর প্রশ্ন, অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিল কেন? এবং অবিনাশবাবু কার কাছে? শঙ্কুর কাছে। কারণ 3.5 ঘন্টা লেট করায় রকেট অবিনাশবাবুর মূলর খেতে পড়ে যায়, ক্ষতিপূরণ হিসেবে অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিল। আচ্ছা, চলে যাবো এবার, অভিনীতি কাকে বলে? চলে এলাম বন্ধুরা, এবার আমরা 2-8 প্রশ্ন, প্লুতস্বর কাকে বলে? প্রত্যেকেই জানো যে প্লুতস্বর কাকে বলে, সেটা হচ্ছে স্বরধ্বনিকে অনেক সময় টেনে টেনে উচ্চারণ করা হয় যখন, বা প্রলম্বিত করা হয়, সেই প্রলম্বিত স্বরধ্বনি উচ্চারণকে আমরা প্লুতস্বর বলি। এগুলো সাধারণত
কান্নার সময়, রোদনের সময়, হ্যাঁ, কাউকে ডাকার সময়, এগুলো। আচ্ছা, তারপরে প্রশ্ন 2-9 দাগে ধ্বনি বর্ণের মধ্যে পার্থক্য কী? ধ্বনি হচ্ছে শ্রুতিগ্রাহ্য, বর্ণ হচ্ছে দৃষ্টিগ্রাহ্য। ধ্বনির লিখিত রূপ হয় না, বর্ণের লিখিত রূপ হয়, ব্যাস দুটো দিয়ে দেবে। আচ্ছা, অভিশ্রুতি কোন উপভাষায় বেশি দেখা যায়? রাঢ়ী, হ্যাঁ, রয়াকার ঢয়াসন রহস্যই, রাঢ়ী উপভাষায়। চলে যাবে এবার পরের প্রশ্ন 3 দাগের কম বেশি 7টি শব্দে। করিকর সমান বরিশে জলধারা, করিকর শব্দের অর্থ হচ্ছে, প্রত্যেকে জানো, হাতির সুর। ভালোভাবে শুনে নাও। করিকর সমান বরিশে জলধারা, করিকর শব্দের অর্থ কি? না, করিকর শব্দের অর্থ হচ্ছে হাতির সুর। উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। তাৎপর্যটা একটু বলে দিই যে পৌরাণিক মতানুসারে পৃথিবীকে বহন করছে বা পৃথিবীর ভার বহন করছে 8টি দ্বিখস্তি। তা কলিঙ্গ দেশে যখন মা চণ্ডীর আদেশে যখন নিরন্তর 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তখন প্রজাগণ সেই বৃষ্টিতে ভয়ঙ্করভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল এবং তারা মনে করেছিল যেন দ্বিখস্তি তাদের সুর দিয়ে যেন ক্রমাগত কলিঙ্গ দেশে জল বর্ষণ বা জল ছিটিয়ে দিচ্ছে। এইভাবে উত্তরটা লিখবে। কিন্তু আবার রিপিট করছি, করিকর শব্দের অর্থ হচ্ছে হাতের সুর। উদ্ধৃতাংশের তাৎপর্য লোকে এভাবে লিখবে, না পৌরাণিক মতানুসারে পৃথিবীর ভার বহন করে 8টি দ্বিখস্তি। মা চণ্ডীর আদেশে যখন কলিঙ্গ দেশে নিরন্তর 7 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন কলিঙ্গ দেশের অধিবাসীরা বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ছিল। তখন তারা মনে করছিল যে দ্বিখস্তি তারা যেন তাদের সুর দিয়ে ক্রমাগত কলিঙ্গ দেশের ওপর জল বর্ষণ বা জল ছিটিয়ে দিচ্ছে। এইভাবে লিখে আসবে। চলে এলাম অথবা প্রশ্ন 3 দাগে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। যে ভাটার শোষণ স্রোতের প্রাণ আহরণ করে। মানব জীবনও কিন্তু জোয়ার ভাটার মতোই। ভাটা যেমন জোয়ারের জলস্ফীতিকে শোষণ করে, তেমনি মানব জীবনের সুখ, সমৃদ্ধি, আশা, আকাঙ্ক্ষাকেও কিন্তু অনেক সময় ভাটা স্বরূপ বাধা বিপত্তি শোষণ করে। তাই মানব জীবনে আশাকাঙ্ক্ষার স্বপ্নময় জোয়ারকে শোষণ করে নেড়ার সময় ভাটা। তো এই কথাই কবি এখানে তুলে ধরেছেন। আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কোন সুযোগের? প্রত্যেকে আবার বলছি, এটি দাম গল্প থেকে নেওয়া হয়েছে। কথক সুকুমার বাংলাদেশের এক প্রান্তে কলেজে বক্তৃতা করতে যাওয়ার সুযোগ ছাড়তে পারেনি, সেই সুযোগের কথাই বলা হয়েছে। তাহলে আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? না, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে সুকুমার বাংলাদেশের কোনো এক প্রান্তের একটি কলেজে বক্তৃতা দেয়া বা বক্তৃতা করতে যাওয়ার সুযোগ ছাড়তে পারেনি, সেই সুযোগের কথা। সুযোগটা তিনি ছাড়তে পারেনি কেন? না, কথকের অর্থাৎ সুকুমারের অভিজ্ঞতা আছে যে বাইরে কলেজে বক্তৃতা দিতে গেলে রাজোচিত সংবর্ধনা মেলে, বিনা পয়সায় বেরিয়ে নেওয়া যায় বা ঘোরা যায়। তাই কলকাতা থেকে দূরে কোনো কলেজে আমন্ত্রণ পেলে কথকের কাছে তা সুখের একটা বার্তা নিয়ে এসে এবং সেই সঙ্গে একটা ঘুরতে যাওয়ার সুযোগ মেলে। তাই এই সুযোগটা উনি হাতছাড়া করতে চাননি। আবার রিপিট। তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে সে বলতে প্রত্যেকে জানো ইলিয়াস। সে বলতে এখানে ইলিয়াসের কথা বলা হয়েছে। সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? কিভাবে সে সর্বহারা হয়ে পড়ল? এভাবে লিখবে বন্ধুরা, যে ইলিয়াস তার ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তাড়িয়ে দেওয়ার সময় তাকে কিছু গরু, ঘোড়া এবং একটি বাড়ি সম্পত্তি দান করেছিল। এবং পরবর্তীকালে মোড়কের ফলে তার বহু ভেড়া মারা যায়। দুর্ভিক্ষের কারণে খড়ের অভাবে গরু, মোষ মারা যায়। এছাড়া কিরবিজরা তার ভালো ঘোড়াগুলি চুরি করলে একের পর এক সম্পদের বিপর্যয়ের ফলে ইলিয়াস সর্বহারা হয়ে পড়ে। চলে এলাম পরের প্রশ্নে 3 দাগের প্রশ্ন।
তার তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন, কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কেমন প্রতিক্রিয়া দেখায় তা লেখো। দেখো বন্ধুরা, এই প্রশ্নটা এসেছে কিন্তু তোমাদের যে নাটক ধীবর বৃত্তান্ত সেখান থেকে নেওয়া হয়েছে। উত্তরটা কীভাবে লিখবে না, এই কথাটি রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে বলেছিল। তাহলে বক্তাকে রাজশ্যালক কাকে উদ্দেশ্য করে বলেছিল? ধীবরকে। কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কেমন প্রতিক্রিয়া করেছিল, যে দেখো, যখন নগররক্ষীরা তাকে চোর সন্দেহ বলে ধরেছিল তখন সে তার পরিচয় দেয় যে সে চক্রাবতারবাসী। প্রতিদিন সে জাল বড়শিতে মাছ সংগ্রহ করে সে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। রাজশালককে সে জানায় যে সে একজন ধীবর বা জেলে। তখন রাজশালকের বৃত্তি নিয়ে বিদ্রূপ উক্তি করেন। হ্যাঁ, তখন রাজশালকের কথার জবাবে ধীবর তাকে জানায় যে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা কখনো পরিত্যাগ করা উচিত নয়। এভাবে লিখবে। আচ্ছা, অথবাদীয় প্রভু অনুগৃহীত হলাম, এই কথাটিও কিন্তু বলেছিল কিন্তু ধীবর রাজশালককে। যখন রাজশালক ঘটনাটার সত্যাসত্য জানবার জন্য আংটিটি নিয়ে রাজা দুষ্যন্তের কাছে যখন গেলেন, রাজা দুষ্যন্ত যখন সমস্ত বৃত্তান্তটা বলে রাজশালককে, এবং রাজশালক যখন ফিরে এসে নগররক্ষীদেরকে বলে যে ধীবর সত্য কথা বলছে এবং ধীবরকে মহারাজ দুষ্যন্ত এই আংটির সমতুল্য কিছু পুরস্কার বা পারিতোষিক দিয়েছেন, তা দেখে এবং শুনে ধীবর উচ্ছ্বসিত হয়ে তখন এই কথাটি বলেছিল, প্রভু অনুগৃহীত হলাম। হ্যাঁ, এরূপ উক্তি এটা করেছিল। বেশি দীর্ঘায়ু করার দরকার নাই। তারপর বন্ধুরা 4 দাগে প্রশ্ন দেখো, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় বর্ণিত ঝড় বৃষ্টির জন্য প্রজাতির যে দুর্দশা হয়েছিল, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগের আমি মডেলের যে মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্ন নমুনা যে দিয়েছিল সেখানে আমি উত্তরটা বলে দিয়েছি, নোটটি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো, কার উক্তি? এটি নারায়ণ গঙ্গোপাধ্যায় বিরচিত দাম গল্পে সুকুমার বলেছিল। বক্তার উপর উপলব্ধির কারণ কি? দারুণ প্রশ্ন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা এভাবে শুরু করবে বন্ধুরা, যে গল্পকথক সুকুমারের কাছে জনৈক পত্রিকা থেকে শৈশবে গল্প লেখার একটা ফরমাস আসে। সেখানে তিনি গল্প হিসেবে তার শৈশবের অঙ্কের বা গণিতের মাস্টারমশাইকে নিয়ে তিনি গল্প করেন এবং গল্পটি লিখে কর্তৃপক্ষের কাছ থেকে উনি দক্ষিণাস্বরূপ 10 টাকা পেয়েছিলেন। সেই 10 টাকা দিয়ে সেই শৈশবের মাস্টারমশাইয়ের কে এক কথায় উনি বিক্রি করেছেন। এই কাজটাকে উনি অপরাধ বলে চিহ্নিত করেছেন। শেষে তার কি উপলব্ধি হয়েছিল বন্ধুরা, এইভাবে লিখবে যে বহুদিন পর যখন গল্পকথা সুকুমার বাংলাদেশের কোনো এক প্রান্তের কলেজে বক্তৃতা দিতে গিয়েছিলেন, সেখানে তার সেই শৈশবের অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সাক্ষাতের পর তিনি জানতে পারেন যে যে গল্পটি উনি ব্যঙ্গপূর্ণভাবে লিখেছিলেন, মাস্টারমশাই সেই ব্যঙ্গপূর্ণ গল্পটিকে সযত্নে তিনি তার কাছে রেখে দিয়েছেন এবং বলেন যে আজ তার গর্ব যে তার ছাত্ররা আজকে প্রতিষ্ঠিত, তিনি গর্ব অনুভব করছেন। তখনই সুকুমার নিজের কৃতকর্মের জন্য আত্ম অনুশোচনায় দগ্ধ হতে থাকে, লজ্জায় মাথা নত হয়ে যায় এবং অনুভব করেন যে তার সামনে যে অঙ্কের মাস্টারমশাই তিনি হচ্ছেন মায়া মমতা ক্ষমার যেন এক মহাসমুদ্রের তীরে দাঁড়িয়েছেন। তো এই একটা দুর্দান্ত অনুভূতির সম্মুখীন হয়েছিলেন গল্পকথক। এইভাবে কিন্তু লিখবে, গল্পটা বলে দিলাম, একটু শুনে নেবে, বারবার তোমরা শুনবে, তাহলেই হবে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে যে পূর্ণ সহায়ক যে গ্রন্থটা আছে বোমযাত্রার ডায়েরি, এখানে তোমাদের যে স্যারেরা দিয়েছেন, যে সাজেশন দিয়েছেন, সেগুলো তোমরা দেখে নিও। এবং একটি ভাব সম্ভাষণ দেওয়া আছে, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। নিজেরা কোনো সহায়িকা বই থেকে বা স্যারেরা যা করেছে সেগুলো করে নিও বন্ধুরা। আজকে এই বন্ধু থাকুক, ভিডিওটা খুব দীর্ঘ হয়ে গেল।
এবং ভয়েসটা শুনে নিয়ে বারবার সেইভাবে তৈরি করে নিয়ে মুখস্থ হয়ে যাবে আশা করি।